মর্নিং ফ্রম চমরং। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আমি হলাম প্রখর, তোমাদের ভালোবাসার মজুমদার ট্রাভেলের পক্ষ থেকে খোকা। আমিও ভালোই আছি। দেখতেই পাচ্ছ অন্নপূর্ণা একটা সিরিজ চলছে, দারুণ দারুণ কিছু এক্সাইটমেন্ট ব্লগ আমরা নিয়ে আসছি। তো শুরু হচ্ছে আজকে চমরং থেকে দোবানের উদ্দেশ্যে আরও একটা ব্লগ, যেটা হলো পার্ট 3। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে হলো গিয়ে এই চমরং ভিলেজ থেকে নেক্সট দোবন ভিলেজ অবধি যাওয়া। মাঝে মাঝে তো বাঙালি আমরা, তিনটে মধ্যবিত্ত ঘরের ছেলে, উইন্টার ট্রেক করতে এসেছি। যতটা পাচ্ছি এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, যতটা পাচ্ছি নিজেদের ভারতবর্ষকে নেপালের বুকে রিপ্রেজেন্ট করছি, সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই চমরং ভিলেজ থেকে দোবান ভিলেজ ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট ওই 10 থেকে 11 কিলোমিটারের মতো সময় লাগবে, দেখাচ্ছে অফিসিয়ালি ওই 6 থেকে 7 ঘন্টার মতো। চলাপথটা তো বেশ আপওয়ার্ড হবে, কিছুটা ডাউনওয়ার্ডও আছে, কারণ সিনেমা ভিলেজ মাঝখানে পড়বে, যেটা দুটো পার্টে আছে, আপার সিনেমা লোয়ার সিনেমা। এখান থেকে মোটামুটি ডিস্টেন্স ওই 5-6 কিলোমিটারের মতো সময় লাগবে, 1.5 থেকে 2 ঘন্টার মতো। দোবান ভিলেজে এটা যেরকম চমরঙের উচ্চতা 7,200 ফিটের মতো, আমাদের চমরং নেক্সট যে সিনেমা ভিলেজ পড়বে, সিনেমা ভিলেজের উচ্চতা হচ্ছে সমতল থেকে প্রায় 7,677 ফিট মতো। আর আজকে যেখানে আমরা যাবো দোবানে উচ্চতা সমতল থেকে প্রায় 8,300 ফিটের মতো। মানে আস্তে আস্তে আমরা কিন্তু ক্রমশ অল্টিটিউড কিন্তু গেইন করছি। তো দারুণ এক্সাইটমেন্ট ব্লগটা আজকে আমরা শুরু করছি, প্রকৃতিক সৌন্দর্যকে সঙ্গে নিয়ে। প্লিজ স্কিপ না করে দেখতে দেখো, কেমন লাগলো সেটা জানিও, ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করো। আপাতত খেতে যাই, রেডি হয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এদিকে দেখতে দেখতে আমাদের সকলের জন্য সকালের জলখাবার চলে এসছে। চলো তাহলে পাহাড়ের কোলে বসে সুন্দর এই খাবারের অনুভূতিটা একটু উপভোগ করা যাক। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এর পিছনে পাহাড় এখন সঙ্গে যাবে, এর সঙ্গে সঙ্গে থাকবে চমরং রিভার। এতক্ষণ তো ছিল মুদিখোলা রিভার, বা চমরং রিভার সামনে পড়বে। তো চলো, রেডি হয়ে গেছি, এই ব্যাকপ্যাক সব রেডি, গোছানো, পিছনে সমস্ত ব্যাকপ্যাক গোছানো। এখন মোটামুটি বলছে তো সিনেমা অবধি যেতে মোটামুটি ঘন্টা 3 তো লেগেই যাবে। ওই দূরে দেখা যাচ্ছে সিনেমা ভিলেজ, ওই দূরে দেখা যাচ্ছে সিনেমা ভিলেজ, দেখো ওই যে নিচের দিকে ওই পোর্শনটা দেখা যাচ্ছে, এটা লোয়ার সিনেমা, ওই উপরে আপার সিনেমা। এখন সিনেমার দিকে আমরা আস্তে আস্তে এগাই ঠাকুরের উদ্দেশ্যে। হর হর মহাদেব। গিয়ে এখন দেখা যাক কতটা পৌঁছাতে পারি। ও এখন সকাল মোটামুটি 9:30 বাজে, এত 9:45 বাজে ইন্ডিয়ান টাইম অনুযায়ী, 9:30 হয়েছে। বেশ দারুণ একটা প্লেজেন্ট ওয়েদারে। আবার শুরু হয়ে গেল সেই চড়াই উতরাই নিয়ে রাস্তা, এই সেই পিছনের। আর এই পাশটা ছিল, এই পাশটা অ্যাকচুয়ালি বেসিক্যালি যাচ্ছি আমরা দোয়ানের দিকে, আর এই পাশটা হচ্ছে চমরং ভিলেজকে আমরা পিছনে আস্তে আস্তে বিদায় জানাচ্ছি। পিছনেই ছিল ট্রেকের একটা সৌন্দর্য, সেটা হচ্ছিল গিয়ে স্লো বা স্টেডি, ধীরে ধীরে চলো, পরিবেশ এনজয় করতে করতে চলো। কিন্তু কেউ যদি এক্সাইটমেন্টে ওভার এক্সাইটেড হয়ে যাও, আনন্দ বেশি করো, বা হয় না একটা গায়ের জোরে ফুটস্টেপ জোরে ফেলছো, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছো, অবস্থা খারাপ হয়ে যাবে। এতক্ষণ আমরা উঠছিলাম চড়াইতে,
এবার দেখো নিচের দিকে নেমে যেতে হবে সিঁড়ি দিয়ে, এই সিঁড়ি। এখন আস্তে আস্তে সে সিনেমার দিকে যাওয়া। 5 একটা ভিলেজ পড়বে যেটার নাম ভানুয়া। সিনেমার একটা ছোটো পোর্শন যেটা ভানুয়া ভিলেজ, এখানকার লোকেদের মুখেই শুনলাম। তাতেও সেটা পৌঁছাতে মোটামুটি এখন এখান থেকে 1 ঘন্টা কাছাকাছি সময়। আপওয়ার্ড মুভমেন্টে একটা সুবিধা কি, ফুটস্টেপটা সামনে দেখা যায়, কিন্তু আমার সামনেই ব্যাক থাকার জন্য ডাউনওয়ার্ডে ফুটস্টেপটা মিস হওয়ার চান্সেসটা অনেকটা বেশি হচ্ছে। তাও দেখে দেখে নামতে লাগছে। আর এই হলো পিছনের পাহাড়ি ভিউ, চারিদিকে দেখা যাচ্ছে। নিচে যাওয়ার সময় ভাবছিলাম যে খুব ইজি, হয়তো ইজি, এটা তো অবভিয়াসলি যে কোনো পাহাড়ের নিচে নামাটা ইজি, বাট আমাদের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে স্পেশালি ডিফিকাল্ট হচ্ছে এই ব্যাগটার জন্য সামনে সে দেখাটা খুব ডিফিকাল্ট। এবং এখনও চোমরং কতটা বড় ভিলেজ, এখনও ভিলেজটা শেষই হয়নি। এখানে যেটা জানতে পারলাম, আমাদের শর্টসে তো দেখেছো, তো আবার এখানে যেটা আমরা অলরেডি আপলোড করেছি, যে এই চোমরং কিন্তু এখানকার নাকি নেপালে এই রুটের অফিসিয়ালি লাস্ট ভিলেজ। আমরা সেটা জানতাম না, এখানে এসে জানতে পারলাম। ওই সামনে দোভান থেকে শুরু, এই দোভান, বাম্বু, হিমালয়া সব কিন্তু এখানে আর্টিফিশিয়ালি তৈরি করা ভিলেজ, যেগুলো এখানকার মানুষেরা বিজনেসের কাজে ইউজ করে। হাঁটছি বলে হয়তো একটুখানি ভিউটা ঠিকভাবে দেখাতে অসুবিধা হচ্ছে। এই যে পিছনে পাহাড়ের ভিউ, লিটারেলি গরম লাগছে এই ঠান্ডার মধ্যেও, জাস্ট এই হাঁটছি বলে। এবার আস্তে আস্তে উপরে ওঠার ব্যাপারটা তো শুরু হবে আস্তে আস্তে। এবং একটু পরে এখানে দুধারে কিন্তু ফরেস্ট চলে আসবে, যেটা এই অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার মধ্যে একটা ফরেস্ট, যেটা পুরোটাই রডোডেনড্রন ফুলে ঘেরা। এছাড়াও কিছু পাইন, ওক, দেবদারু বিভিন্ন গাছ শুনলাম ওখানে নাকি আছে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম হচ্ছিল গিয়ে অন্নপূর্ণা, যেখানে কনজারভেশন এরিয়ার যেখানে এটা আছে, পয়েন্টটা আছে, সেই পয়েন্টে এটা অফিস একটা। এই অফিসে এখানে সমস্ত যে ডকুমেন্টসগুলো আমরা করে নিয়েছি, পারমিট, সেই পারমিট এখানে সাবমিট করতে হবে। রীতিমতো পা কাঁপছে এতক্ষণ ধরে এই করে। তো এখনও দীর্ঘ রাস্তা বাকি। এটা কিন্তু মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। যারা যাবে এর মধ্যে পাস আউট করো, নাহলে কিন্তু খুব ডিফিকাল্ট, নাহলে কিন্তু ওই দিনকে পাস আউট করতে পারবে না, এখানে থেকে যেতে হবে। ট্রেক চলাকালীন যেটা নিজে এক্সপিরিয়েন্স ছিলই, তবুও আরেকটু এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার ভাবলাম করবো। নিচে দেখো একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে নিচে ওই পাশে। একটা জিনিস, ট্রেকে গ্রুপে আসো বা সোলো আসো, গ্রুপে আসলে সঙ্গে একটা কনফিউশন তৈরি হয়। হয়তো গ্রুপে থেকে তোমাদের সঙ্গে বেশ কিছু মেম্বার যারা আগে চলে গেছে, বা সোলো আসলেও ভাববে যে হ্যাঁ পাশে জন আগে চলে যাচ্ছে, চলে যাক। কাউকে ফলো করতে যেও না ট্রেকে, নিজেকে শুধু নিজে ফলো করো, সামনের রুট ম্যাপ ফলো করো, ফুটস্টেপ ফলো করো। অন্যকে ফলো করতে গেলে কিন্তু তোমার বিপদ পদে পদে তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবে। তখন যে দেখাচ্ছিলাম উপরে সেই মনেস্ট্রিটা, সেই মনেস্ট্রি, হাঁটতে হাঁটতে মনেস্ট্রি চলে আসলাম। নেপালে কিন্তু বেশ কিছু গুপ্ত মন্দির বা এরকম মনেস্ট্রি কিন্তু আছে। এবং একটা নাম যখন শুনলাম তখন পূজানন বরাহ মন্দির। তো এই মনেস্ট্রির নাম তো জানার চেষ্টা করব অবশ্যই, বাট ছোটোর মধ্যে বেশ সুন্দর মনেস্ট্রি। এর আগেও বহু মনেস্ট্রি ঘুরেছি, বিভিন্ন মনেস্ট্রি সৌন্দর্য বিভিন্ন রকম। পাহাড়ি চলার পথে ট্রেকের মাঝে ছোটো ছোটো মনেস্ট্রি বেশ সুন্দর লাগছে। কিন্তু এই হলো পিছন দিকে রয়েছে মনেস্ট্রিটা। পথ চলতে চলতে হঠাৎই একটা জিনিস দেখে থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। দূরে সেই দেখা যাচ্ছে পাহাড়ি ভুট্টা, যেটা এখানকার মানুষরা শুকাতে দিয়েছে। নমস্তে। দেখে সত্যি শেখার আছে, এত বয়স্ক বয়স্ক মানুষগুলো ট্রেক করে আসছে, তাই আমরা কেন পারবো না? আমরাও পারবো চেষ্টা করলে। চলতে চলতে এক জায়গায় দাঁড়ালাম। এই পিছন দিকে দেখো, এগুলো সব কিন্তু চাষাবাদের জায়গা। এখানে নিয়ে অবজার্ভ করছি, শুধু ট্যুরিজম কিন্তু এখানকার যে জীবন জীবিকা নির্বাহ করে তা কিন্তু নয়,
এখানকার মানুষদেরও কিন্তু বেশ কিছু মানুষ আছে যারা হচ্ছে লোক যে পোর্টারের কাজ করে, জিনিসপত্র দেওয়া নেওয়া শুধু মানুষের নয়, বাজার সামগ্রী দেওয়া নেওয়া কাজ করে। বেশ কিছু মানুষ এখানে চাষাবাদ করে, বেশ কিছু মানুষ পশুপালন করে। তো জীবন জীবিকার কিন্তু এরা অনেক ভালো ভালো মাধ্যম খুঁজে নিয়েছে নিজেদের এই পাহাড়ি দুর্গম অঞ্চলের মধ্যে। দিনের আলোতে কি সুন্দর যে মাচাবুচার অর্থাৎ অন্নপূর্ণা ফেস্টেল দেখা দিচ্ছে। ওই যে মাথার উপরে রয়েছে ওটা অন্নপূর্ণা ফেস্টেল, আর এই পাশটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ, আর এই পাশটা হচ্ছে অন্নপূর্ণা মোস্ট প্রবাবলি যেটুকু জানতে পারলাম 3 হবে, কারণ ওই পাশ থেকে 3টা দেখা যাচ্ছিল না। এই 3 আর এটা অন্নপূর্ণা সাউথ। আমরা ঠিক এই লেফট সাইডে যেটা আছে এই পোর্শনটাতে আমরা বেস ক্যাম্পে যাব। তার আগে ফার্স্ট বেস ক্যাম্পে যাবো হচ্ছিলো ওইটা এমবিসি অর্থাৎ মাচাপুচের বেস ক্যাম্প, যেটা আরেক নাম হচ্ছে হলো গিয়ে অন্নপূর্ণা ফিস্টেল। এর সঙ্গে চারিদিকে গ্রিনারি পাহাড় দেখা যাচ্ছে, সবুজে সবুজে ঘেরা, কিন্তু কতক্ষণে সবুজে ঘেরা পাহাড় পাবো জানি না আমরা, কারণ একটু পরে কিন্তু সবুজ শেষ হয়ে যাবে, শুরু হবে হচ্ছে লোকে সেই মরুভূমির মতো পাহাড়ি এলাকা। চৌমরং ভিলেজ পার করে আসার পরেও রাস্তার দুধারে দেখা যাচ্ছে বেশ কিছু থাকার জায়গা। শুধু থাকার জায়গা নয়, দেখা যাচ্ছে খাবারেরও দোকান। সুতরাং আশা করা যেতেই পারে থাকা এবং খাবারের জন্য এখানে কোনো মানুষের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। হাঁটতে হাঁটতে পাচ্ছি চলে এলাম। এই দেখো পিছনে রয়েছে, এটা হচ্ছে চৌমরংয়ের সাসপেনশন ব্রিজ। এই পাশটা দেখা যাচ্ছে যেটা এই সামনে এটা হচ্ছে লোকে চৌমরং, আর ওই যে পিছনে যে পার্ট দুটো দেখা যাচ্ছে সেটা হচ্ছে লোক গিয়ে সিনোয়া ভিলেজের, সিনোয়া যে ভিলেজ সেই ভিলেজের লোয়েস্ট পার্টটা লোয়ার সিনোয়া, প্রায় 500 ফিট নিচে থেকে অবস্থিত। কারণ এলাকা নিচে রয়েছে হচ্ছে চৌমরংখলা রিভার দেখা যাচ্ছে, নিচ দিয়ে বয়ে চলেছে। আমি সামনে গিয়ে দেখাচ্ছি, সমতল থেকে মাত্র যে নিচে সমুদ্র সিলাইন থেকে ব্রিজের উচ্চতা প্রায় 500 ফিট মতো, 500 মিটার বলা ভুল, 500 ফিট মতো। আর এই ব্রিজটা এক প্রান্ত থেকে এক প্রান্ত মানে ডিস্টেন্স আছে 300 মিটারের মতো। 2018 সালে এটা কিন্তু চালু হয় যেটুকু শোনা যায়। এবং ওই দেখো দূরে দেখা যাচ্ছে সব সমস্ত ঘোড়াগুলো আসছে, বেশ দারুণ লাগছে। আমি সামনে গিয়ে দেখাচ্ছি নদী, তার সঙ্গে নিচ দিয়ে বয়ে চলা যে চৌমরং নদী, তার সঙ্গে সাসপেনশন ব্রিজ, দারুণ এক মনোরম পরিবেশ। সেই সেই চৌমরংয়ের সাসপেনশন ব্রিজ, ঝিনুর উপরে আরও একখানা ব্রিজ আমরা ক্রস করছি। চৌমরংয়ের ব্রিজগুলো সেরকম একটা থ্রিল, সেরকম এক্সাইটমেন্টের জায়গা, দুদিকে দুলছে নিচে, মানে যতদূর চোখ যায় ততদূর শুধু খাদ আর খাদ। এই পিছনে বয়ে চলেছে চৌমরংখলা রিভার, আর এই পিছনে দেখা যাচ্ছে হচ্ছিল অন্নপূর্ণা সাউথ। দারুণ লাগছে, দারুণ। সামনে আরও এক্সাইটমেন্ট বাকি আছে বলছে আমাদের গাইড দাদা, দেখা যাক আর কি এক্সাইটমেন্ট বাকি। পায়ের অবস্থা লিটারেলি খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সিনেমায় ঢুকতে না ঢুকতেই ওটা আবার টেল থেকে আবার শুরু হয়ে গেল আস্তে আস্তে। এবং এই দূরে সাসপেনশন ব্রিজকে আমরা ফেলে ওই পাহাড়ের মাথায় সমস্ত কিছু সিনারি দেখতে দেখতে আস্তে আস্তে এগোচ্ছি। এবং এই হলো যে সিঁড়ি, কিন্তু এবার ডাউনওয়ার্ডটা কম, এবার পুরোটাই আপওয়ার্ড। এটা এই বেসিক্যালি এই গ্রামটা হচ্ছে লোয়ার সিনোয়া। এবার আমরা আস্তে আস্তে আপার সিনোয়ার দিকে আস্তে আস্তে এগোচ্ছি। দেখতে দেখতে আমরা অনেকটাই পথ চলে এসেছি। সত্যি কথা বলতে কিছুটা হাঁপিয়ে গিয়েছি, তাই আমরা এখন নিয়েছি ছোট্ট একটা ভিটামিন ব্রেক। আমরা এখন খাচ্ছি নেপালের বিখ্যাত কলা, কিছুটা এনার্জি পাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে এই পিছনে গ্রাম। এখন আমরা অবশেষে সিনেমার সেই মেন নিচের পোর্শনটা লোয়ার সিনেমা, সেখানে এসে পৌঁছালাম।
এখনও আকর্ষণীয় উঠতে হবে, এখন অনেকটা রাস্তা বাকি, প্রায় 12:30 বাজতে যায়। দীর্ঘ রাস্তা অতিক্রম করে আমরা এলাম। এই দেখো পিছনে সমস্ত ছোটো ছোটো ভিলেজের মধ্যে থাকার জায়গা, হোমস্টে, এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। এখন আকর্ষণীয় দিকে আমরা আস্তে আস্তে উঠবো। আর এই পিছনে পাহাড়ি সৌন্দর্য। পথ চলতে চলতে কখন যে কতটা রাস্তা পার করে ফেলেছি নিজেরাও বুঝতে পারছি না। যেদিকেই তাকাচ্ছি দু চোখ ভরে শুধু পাহাড় আর পাহাড়, তার সঙ্গে হেঁটেই চলেছি। কখন যে সময় পার হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। আর সামনে দেখতে পাচ্ছ এই মানুষটা, এটাই হলো আমাদের দীপক ভাই। এই প্রত্যেকটা পদক্ষেপে ইনি হলো আমাদের এখানকার স্বয়ং ভগবান। দীপক ভাই না থাকলে হয়তো সত্যি আমরা এই ট্রিপটা সুন্দরভাবে কমপ্লিট করতেই পারতাম না। এই লোয়ার সিনেমা যেটা, এখানে আমরা বোর্ডে দেখলাম, পিছনে লেখা রয়েছে সমস্ত রেস্টুরেন্টগুলোতে, এটা হচ্ছে নেপালের কাস্কি ডিস্ট্রিক্টে অবস্থিত রয়েছে। এটা এখানে প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে, অনেকে থাকে এখানে, যেরকমভাবে প্ল্যান সাজায় সেরকমভাবে থাকে আর কি। এই সমস্ত রুমগুলো, কটেজগুলো রয়েছে, দারুণ এক পরিবেশ। আমরা কিছুটা করে যাচ্ছি, ব্রেক নিচ্ছি। এখনও এই লোয়ার সিনেমার পার্ট থেকে প্রায় লোয়ার সিনেমা শেষ হতে চললো। এখান থেকে এখনও প্রায় দোকান পৌঁছতে নিয়ার অ্যাবাউট 7 কিলোমিটার ডিস্টেন্স আছে। এবার কতটা সময় লাগবে জানি না, দেখা যাক। হোপ ফর দ্য বেস্ট। এরপরে নেক্সট গ্রাম আসতে হচ্ছিল আপার সিনেমা। তো চলার পথে বেশ কিছু ইনফরমেশান তো আরও জোগাড় করবোই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এক সত্যি কথা বলতে, ইন্ডিয়ায় বিভিন্ন ট্রেক হয়, কেদারকান্তা হয়, উনিল হয়, পানিপাত হয়, বিভিন্ন ট্রেক হয়, কিন্তু সান্দাকফু ট্রেক হয়, কিন্তু এই ট্রেকগুলো না একটা অন্যরকম একটা মেমোরেবল স্মৃতি ক্রিয়েট করা সকলের জন্য। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়ছে আর কি। চলার পথে সবথেকে বড় যে অবস্টিকেলসগুলো সেগুলো হচ্ছে এই পাথরের সিঁড়ি, এবং একটা সময় আস্তে 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 গাছপালার সংখ্যাটা কমছে, সিঁড়ির সংখ্যা বাড়ছে, এবং প্রচণ্ড খাড়া রাস্তা এটা। মানে যাদের পায়ের হাঁটুর সমস্যা আছে বা বাচ্চা আছেন, একটু ডক্টর কনসাল্ট করে আসাটা কিন্তু মাছ বেটার। আরেকটা জিনিস, এই দেখুন এখানে কল রয়েছে, এখানে জল কিন্তু আপনি কল থেকে রিফিল করে খেতেই পারেন, নো চার্জেবল। রাস্তার মধ্যে আপনারা অনেকবারই পাবেন, কিন্তু তো বলবো তাও জল পিউরিফাই করার জন্য মেডিসিন পাওয়া যায়, আমাদের ইন্ডিয়াতে জিওলিন বলে, সেগুলো ইউজ করতে পারেন। এই সিনেমার যে লোয়ার পোর্শনটা, লোয়ার সিনেমা, এটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে প্রায় 7,000, 350-400 ফিটের মতো উচ্চতা কিন্তু অবস্থিত। এবং এটা দেখা যাচ্ছে এখানে গন্দ্রুক বলে একটা অপশান পড়ছে, এটা হয়তো মোস্ট প্রবলি কোনো এরিয়া এরা কভার করে, সেটা এখানে মানে দেখাচ্ছে। বাট এরা কিন্তু কাস্কি ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু পরে, ওখানে লেখা ছিল ডিস্ট্রিক্ট কাস্কি। আরেকটা জিনিস সেটা হচ্ছিলো গিয়ে, যদি কেউ গাইড না নিয়ে আসো, চোমরং ক্রস করার পরে যে এসিএপির যে অফিসটা রয়েছে, ও অফিস তো মোটামুটি সকাল 10টা থেকে, সকাল 10টা বেলা ভুল, সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ওখানে কিন্তু বাইরে একটা ম্যাপ আছে, ওই ম্যাপটাও কিন্তু তোমরা নিলে ফটো তুলে নিয়ে যেতে পারো, ওটাকে ফলো আপ করতে পারো, তোমরা কিন্তু ইজিলি এবিসি পৌঁছে যেতে পারবে, তাতে কিন্তু খুব একটা অসুবিধা কিছু হবে না। এতক্ষণ ধরে চলার পথে ছিল বেশ কিছু সিঁড়ি, বেশ কিছু মানে সিঁড়ি আর সিঁড়ি, সিঁড়ি যেন শেষ হওয়ার নামই নিচ্ছিল না। আস্তে আস্তে কিন্তু সিঁড়ির সংখ্যাটা ক্রমশ কমছে। সেই মানে গতানুগতি পাহাড়ের যে পাথরের রাস্তা, সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। মোটামুটি 2টো বাজতে চললো প্রায়, আমাদের এখনও 6 কিলোমিটার রাস্তা বাকি, যাই না কতটা কভার করতে পারবো আজকে। আস্তে আস্তে ঠান্ডাও বাড়ছে। আর এই সামনে যে যাচ্ছে ওটা হচ্ছে আমাদের গাইড দাদা, একটা অমায়িক লোক। আমাদের নিজেদের ব্যাগ উনি মাঝে মাঝে রোটেশনালি ক্যারি করছে, দারুণ লোক। দীপক ওনার নাম, আমি ওনার নেপালি নাম্বারটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বিভিন্ন ধরনের ট্রিপ করেছি, বিভিন্ন সময় বিভিন্ন ট্রিপ তোমাদের দেখিয়েছি। এটা নতুনত্ব একটা ট্রিপ, হয়তো ট্রেক করেছি এর আগে, সে সময় ভিডিও করিনি, কিন্তু এই ট্রেকটা একটা অন্যরকম একটা মাধুর্য আছে। আর এই চারিদিকে সব পাহাড়, নিস্তব্ধতা যেন পুরো ঘিরে ধরেছে এখানে পুরো। যারা একাকিত্ব নিস্তব্ধতা ভালোবাসো, তাদের জন্য এই ধরনের ট্রেক, স্পেশালি
নেপালে একবার পারলে আসো জীবনে। জীবনের আসল কষ্ট, আসল পাওয়া না পাওয়া সবটা এখানে একবারে প্রমাণিত হয়ে যাবে। আমাদের ট্রেকের প্রধান সারথি আমাদের বড় ভাই दीपक भाई। हेलो। बहुत बढ़िया बंदा है, बहुत बढ़िया बंदा है। ये है इसलिए हम लोग जा पा रहे हैं। उधर माँ है, इधर बड़ा भाई है, दोनों एक साथ कॉम्बिनेशन में हम लोग जा रहे हैं। कोई भी बंदा नेपाल आएंगे हम इसका नंबर दे देंगे, ज़रूर कांटेक्ट करना। बिल्कुल बढ़िया बंदा है। इसके पास जो जो एक्सपीरियंस है हो सके किसी के पास नहीं है, इनके पास बहुत है कि नहीं? थैंक यू थैंक यू। চলতে হয় अभी। তো এখন আমরা আস্তে আস্তে আর উপর দিকে উঠবো। রোদ্দুরটা পড়ছে আস্তে আস্তে এই দিকটাতেই, সানসেট হচ্ছে। মুখ চোখে অবস্থায় বুঝতেই পারছো, প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি। এই সব থেকে এই রাস্তা হচ্ছিলো কি এবার আপওয়ার্ড মুভমেন্টে সিঁড়ি কম, এই নর্মাল রাস্তা। মোটামুটি আমাদের এরপরে আপার সিনেমা আসবে, যেটা সমতল থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 7,800 কি 8,000 কাছে পিঠে অবস্থান করে। এবং পিছনে দেখো পাহাড়গুলো, যে ছোটো ছোটো যে বোল্ডার টাইপের পাহাড়গুলো পড়ে রয়েছে, এক দারুণ অপরূপ সুন্দর লাগছে। আর এই দিকে হচ্ছে উল্টো দিকে সেই পাহাড়। এতদিন আমরা ঘুরেছি, গাড়ি করে ঘুরেছি, পাশে পাহাড়গুলো পাশ দিয়ে বয়ে গেছে। এবার স্বচক্ষে নিজের এতে পাহাড়ের উপর দিয়ে হেঁটে চলেছি, এই অভিজ্ঞতা কখনো শেয়ার করতে পারবো না। একটা লম্বা রাস্তা ট্রেক করে এখন আপার সিনেমা এসে পৌঁছানো, একটা ব্রেক নিলাম। এই পাশে পাহাড় দেখা যাচ্ছে সব। আস্তে আস্তে সানসেট হয়ে যাবে, একটু বাদেই ঠান্ডাও নামবে। কি বলবো, ভাষায় প্রকাশ করা কিছু নেই। এই থ্রিলিং সত্যি রিয়েল লাইফ থ্রিল একটা। এদিকে পাহাড়, জনমানবহীন, মানুষজনের সংখ্যা মানে হাতে গোনা কয়েকজন, তার মধ্যে মেজরিটি হচ্ছে লোক গিয়ে ফরেনার, না হলে ওই এখানকার লোকাল সিটিজেন যারা আছে। চলাপথে হয়তো হার্ডলি 5 থেকে 10 জন ইন্ডিয়ান দেখেছি। কলকাতা কাউকে দেখিনি খুব একটা, কালকে দেখেছিলাম 2 জন, যেটা আগে এপিসোডে তোমরা দেখে নিয়েছো। আজকে এখনও পর্যন্ত একটা কলকাতা মানুষকে দেখতে পাইনি। সকাল থেকে পথ চলতে চলতে বেশ কিছু সুন্দর জিনিস আমরা লক্ষ্য করছি। তার মধ্যে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। ধরে নাও তোমরা এখানে আসার সময় কোনো গাইড নিয়ে আসোনি, কিন্তু কোনো চিন্তাই করতে হবে না। এখানে চলার পথে রয়েছে বেশ কিছু রুট ম্যাপ, তাও আবার সেগুলি পর্যাপ্ত পরিমাণে। শুধু তাই নয়, বেশ কিছু জায়গায় রয়েছে এখানকার অন্নপূর্ণা ট্রেকের ইনফরমেশনাল বোর্ড, যেখানে যাবতীয় তথ্য পর্যাপ্ত পরিমাণে লেখা রয়েছে এবং সেগুলো তৈরি হয়েছে শুধুমাত্র তোমাদের সুবিধার্থের জন্য। হাঁটতে হাঁটতে প্রায় 8,000 ফিটের কাছাকাছি উচ্চতায় অবস্থিত সিনেমার আপার পোর্শন, অর্থাৎ আপার সিনেমাতে এসে আমরা পৌঁছালাম। ছোট্ট একটা পাহাড়ি ভিলেজ, এখানে থাকার ব্যবস্থা আছে, থাকা যায়। আমাদেরও হয়তো ফেরার সময় আমরা সেরকমই ব্যবস্থা করবো হয়তো এখানে। তো দেখা যাক। এখানে এখন আমরা লাঞ্চ ব্রেক করব, খাওয়া দাওয়া করব। দারুণ এক মনোরম পরিবেশ এইদিকে ধরা দিয়েছে। ফিশ টেইল অর্থাৎ অন্নপূর্ণার সেই মাচা পুচারে এমবিসি। আর এই যে দূরে দেখা দিচ্ছে হচ্ছে লোকে অন্নপূর্ণা সাউথ, আর এই মাঝখান দিয়ে অন্নপূর্ণা 3টা কিছুটা দেখা দিচ্ছে। দারুণ লাগছে। যা মানে যত বিকেল করাচ্ছে দেখো পাহাড়ের উপরে ওই ফগগুলো আস্তে আস্তে জমা হচ্ছে এবং এটাই আস্তে আস্তে পুরো চারিদিকে ছড়িয়ে যাবে। হ্যাঁ, এখনও তো অনেকটা ওয়েদার ক্লিয়ার বলে পুরো মানে ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। আর এই সামনে কোনো একটা আমরা মানে কি বলবো খাবারের দোকানে আমরা দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া তো এক্সপেন্সিভ, যত উপরে উঠছি তত খাবারের দাম যেন আকাশ ছোঁয়া হয়ে দাঁড়াচ্ছে। হয়তো ইন্ডিয়ান কারেন্সি নয়, নেপালি কারেন্সি, বাট কনভার্সন করলেও যেটা বোঝা যাচ্ছে অনেকটা হিউজ প্রাইস মানি কম্পেয়ার টু ইন্ডিয়ার যে কোনো একটা মানে ট্রাইবেল এরিয়া বলো বা যে কোনো পাহাড়ের এরিয়া বলো না কেন। আর এখানে বেশ কিছু জায়গায় দেখো দূরে দূরে বোর্ড লাগানো রয়েছে, এগুলো সব হচ্ছে রুট ম্যাপ। তোমরা রুট ম্যাপ দেখো কিন্তু ফলো করে এগোতে পারো। তো একটা রুট ম্যাপ দেখালাম, এই দেখো আরেকটা রুট ম্যাপ দেখাচ্ছি। এদিকে আমরা এখন দুপুরের লাঞ্চের জন্য অর্ডার দিয়েছি নেপালি হাক্কা নুডলস উইথ স্যুপ, যার দাম পড়েছে মাথাপিছু আনুমানিক 500 নেপালি কারেন্সি করে। ঠান্ডা বিশাল, জাস্ট খাওয়া দাওয়া করে পেয়ে গেলাম আর কি। খাবারটা খুব এক্সপেন্সিভ এখানে,
খাবারের গুণগত মান পাহাড়ি অনুযায়ী ঠিক আছে, বাট এক্সপেন্সিভ। আমরা নুডলস সাথে স্যুপ নিলাম, প্রায় নেপালি কারেন্সিতে প্রায় 650 টাকার উপরে খরচা হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, এতটা উপরে কিছু তো করার নেই। আর এইদিকে আস্তে আস্তে পড়ন্ত বিকেলের পাহাড়। এবার আমাদের সিনোয়া ভিলেজকে আমরা সাথে বিদায় জানাচ্ছি। বিদায় জানিয়ে এবার নেক্সট আমাদের আপকামিং ভিলেজ হচ্ছে লোকে বাম্বু আসবে। তো দেখা যাক বাম্বু স্টে করবো নাকি সামনে আগাবো। এই যে সিনোয়া ভিলেজ, এই সিনোয়া ভিলেজে কিন্তু একটা নামও হয়, জানা হচ্ছে ভানুয়া ভিলেজ। এটা এখানে জানতে পারলাম, জানতাম না এটা। এবং এই সামনে ফরেস্ট আসছে, যেই ফরেস্টটা এখানকার অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার মধ্যে পড়ে, যেখানে পাইন, ওক, দেবদারু, রডেন্ড্রন প্রভৃতি গাছ হয়। রডেন্ড্রনের টাইম অবশ্য এখন না। গভীর অরণ্যর মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, এক অন্যরকম থ্রিল, প্রতিটা পদে পদে এক রকমের থ্রিল। আরেকটা জিনিস বলে নেওয়া, আমরা যেটা ওই অন্য চোমরং আর সিনোয়ার মাঝে সাসপেনশন ব্রিজটা ক্রস করেছিলাম, গাইড দাদা আমাকে শুনলাম ওই ব্রিজটার নাম হচ্ছে সোমরংখোলা রিভার, তার উপরে রয়েছে সমরংখোলা ব্রিজ। চোমরং রিভারকে এরা সমরংখোলা বলে আর কি। এদিকে সূর্যাস্ত হচ্ছে আস্তে আস্তে, দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়, ওই মাথায় ক্রিস্টাল মাচা পুচারে, আর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের পদার্পণ ঘটছে। এটা রিয়েল লাইফ থ্রিল ফেস করছি। চারিদিকে ঘন জঙ্গল, আমার টিমের মেম্বাররা আগে চলে গেছে, আমি একা এখানে। এটা রিয়েল লাইফ থ্রিল। এদিকে পুরো জঙ্গল, পিছনেও জঙ্গল, চারিদিকে জঙ্গল। আস্তে আস্তে আলো কমে আসছে, সানসেট হয়ে যাচ্ছে প্রায়। এইসব থ্রিল বা থ্রিলিং যাই বলুন না কেন, বা অ্যাডভেঞ্চার, উফ, জীবনে কী করেছি কি না পেয়েছি জানি না, কিন্তু এই যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি সারা জীবন মনে থাকবে, সারাটা জীবন। We did it! Please, bamboo. প্রায় সকাল থেকে প্রায় 7.5 থেকে 8 কিলোমিটার ট্রেক করে অ্যাটলিস্ট এই বাম্বু এসে পৌঁছালাম। সন্ধে 6:30 7টা মতো বাজে। এই আমাদের 3 মূর্তি। আচ্ছা 6:30 7টার মতো বাজে, এটা কিরকম কথা? কেন তুমি বলবা যে এখন এখানে বাজে 5:54 এক্স্যাক্টলি 54 বাজে? আচ্ছা আমি দুঃখিত, 5:54 বাজে। ভাই ঠিক থেকে বললো। এই আরেক মূর্তিমান আমাদের এক বোঝাতে ব্যস্ত, জানেন তো। তো আজকে আর দোয়ান পৌঁছাতে পারলাম না, সন্ধে হয়ে গেছে। কার কারণে? তোমার কারণে। অবভিয়াসলি আমার কারণে পৌঁছাতে পারলাম না, সন্ধে হয়ে যাওয়ার দরুন। তো চলো, এই ভিডিওটা খুব আর লেন্দি করা কিছু নেই। এখন মোটামুটি রাতে ডিনার করবো। ডিনার অলমোস্ট সব জায়গায় সিমিলারই এখানে, শুধু প্রাইসের হেরফের। কী খেলাম না খেলাম, কত কী প্রাইস পড়লো নেক্সট ভিডিওতে আমি বলে দেবো, কারণ এখান থেকে আমাদের নেক্সট জার্নি শুরু হবে দোভান হয়ে আপ টু দেওয়ালি অথবা এ পর্যন্ত এমবিসি। তো চলো, এই ভিডিওটা আজকের মতো শেষ করছি এখানে। ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও। সবাই ভালো থেকো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।